কেন আমেরিকা অজেয়? সব পরাশক্তি মিলে কি আমেরিকাকে হারানো সম্ভব? যুক্তরাষ্ট্রের আসলে লক্ষ্যটা কি? কেমন হবে ভবিষ্যৎ যুদ্ধ ব্যবস্থা? সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্তভূমি। বিশ্বদা, দর্শক এবং আমার তরফ থেকে বিশ্ব সংযোগে বিশ্বদাকে স্বাগত। ধন্যবাদ। আমি কিছু কমেন্টস পড়ছি। এক দর্শক লিখছেন, ট্রাম্পকে পাবনায় আনার দাবি জানাই। তাহলে পাবনায় এসে তো পাবনাতে আগে থেকে তো অনেক রাষ্ট্রনায়ক আছে, যারাই পাবনায় যায় তারাই তো বলে যে আমি অমুক দেশের প্রেসিডেন্ট, অমুক দেশের রাষ্ট্রনায়ক। সেখানে একটা গ্যাঞ্জামের সৃষ্টি হবে। মুস্তাফউদ্দিন নামে একজন লিখছেন, আফগানের জয়। আচ্ছা, আরেকটা খুবই ইম্পর্টেন্ট, এটা মিস বৃষ্টি নামে এক দর্শক লিখছেন, উনি একটা আবেদন জানিয়েছেন। তিনি বলছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার ভাই রাশিয়া গিয়েছে, দালালের খপ্পরে পড়ে 6 মাস খোঁজ নেই, কথা বলে না, নেটে আসে না, কি করব একটু বলেন, কি করলে ওর খোঁজ করা যাবে? দাদা যদি একটু ইনফরমেশন দিতেন। এইসব বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সেল আছে, ওই সেলে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আপনি যদি ঢাকার বাইরের হন তাহলে অবশ্যই আপনি জেলা প্রশাসকের কার্যালয়ের যে সেল আছে, তথ্য সেলে যোগাযোগ করতে পারেন এবং কিভাবে কার মাধ্যমে গিয়েছে এইসব বিস্তারিত দিয়ে আপনি ওই সেলে সহায়তা করবেন। পাশাপাশি আপনি দালালদের বিরুদ্ধে মামলা করবেন, সেই মামলার কপি এবং যাবতীয় কাগজপত্র সহায়তা সরবরাহ করবেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, এবং সেই বিষয়টা একই সাথে গণমাধ্যমে নিয়ে আসবেন। আচ্ছা, ধন্যবাদ দাদা আপনাকে। আর সর্বশেষ আরেকটা পড়ছি, বুরহান উদ্দিন নামে আমাদের এক দর্শক লিখছেন, রাশিয়া কিং। আচ্ছা দাদা, যেহেতু আজকে সব বিষয় আসবে, প্রথমে আমি যুক্তরাষ্ট্রকে নিয়ে আসি। একটা কোশ্চেন গত 50-60 বছর ধরে সবার মাথায় বিশেষ করে সমর বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ, আমরা যারা বাংলাদেশি আছি বা বাইরে দেশে বাইরে যারা একটু খোঁজ খবর রাখেন, তারা একটা ধরে নিয়েছেন যে আমেরিকা কেন অজেয়। আমি যদি আমাদের দেশের কথা বলি, 7 সমুদ্র 13 নদীর পাড়ের একটি দেশ, কিন্তু পুরো বিশ্ব শাসন করছে কিছু কিছু এলাকা বাদ দিয়ে। এই যুক্তরাষ্ট্রকে কেন অজেয় বলা হয় সামরিক দিক থেকে? বিশ্বের প্রতিরক্ষা খাত নিয়ে যদি আপনি একটা চিত্র আঁকেন তাহলে দেখবেন প্রথম যে নামটা আসবে যুক্তরাষ্ট্রের। কেন আসবে কিছু জিনিস আমি ধারাবাহিকভাবে বলি, তাহলে বুঝতে পারবেন। 2024 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ছিল $886 বিলিয়ন, এবং এই বাজেট হচ্ছে সারা পৃথিবীর মোট প্রতিরক্ষা বাজেটের 40%। এরপরে আসি, তাহলে বিষয়টা হচ্ছে কি, দেখেন এই বাজেট এর ধারে কাছে পৃথিবীর কেউ নাই। চীনের প্রতিরক্ষা বাজেট কত ছিল? $225 বিলিয়ন। ভারতের কত ছিল? $75 বিলিয়ন মাত্র। আমরা যদি প্রতিরক্ষা খাত বলতে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাত বলতে কিন্তু এই যে আপনার আকাশ শক্তি, নৌশক্তি বা আপনার স্থল শক্তি, বিষয়টা কিন্তু এইরকম না। আজকের আলোচনাটায় দেখতে পারবেন যে এর ব্যাপ্তি কত বিশাল এবং গভীর। মানে এই পর্বটাতে আপনারা অন্তত অনেক কিছু দেখতে পারবেন যে আপনারা কোনো এইভাবে চিন্তাই করেন নাই যে এরকম হতে পারে। যুক্তরাষ্ট্র আজকে যে প্রযুক্তি উদ্ভাবন করে সেটা কিন্তু আজকেই আপনার সামনে তুলে ধরে না, তুলে ধরে অনেক পরে। একটা তো হচ্ছে বাজেট তো সবার আগে তো বাজেট ছাড়া আপনি গবেষণা করবেন। এই যে বাজেট, এই বাজেট ওরা কিসে ব্যয় করে? খালি কি সৈন্যদের বেতন এনতে নবকাঠামো না, এর সবচেয়ে বড় অংশ ব্যয় হয় গবেষণায়, রিসার্চ কাজে। এখন বিষয়টা হচ্ছে কি নিয়ে রিসার্চ করে। যুক্তরাষ্ট্রের জনসংখ্যা হচ্ছে 34 কোটি প্লাস। যুক্তরাষ্ট্রের যে আপনার জনগণ, তার চেয়ে বেশি আছে যুক্তরাষ্ট্রের আর্মস, জনগণের চেয়ে বেশি। আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে, টপ 10 কান্ট্রিজ উইথ হাইয়েস্ট গান ওনারশিপ, সিভিলিয়ান গান ওন্ড পার 100 পিপল। ইউনাইটেড স্টেটস পার 100 পিপলে 120.5 গানস। দ্যাট ওয়াজ 2017, মানে আজকে থেকে 8 বছর আগের চিত্র। এখন তো আরো বেড়ে গিয়েছে। এখন দেখেন তাহলে, এখন তো আরো বেড়েছে। মানে 100 জনে যদি 121টা গান থাকে তাহলে বুঝেন
যে কি অবস্থা। এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে কোনো রাইফেল নাই, অবশ্যই সেটা, হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে যে এখন ব্যাপ্তিটা দেখেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ফ্রাঙ্কলিন আইল্যান্ড, মাত্র 100 জনের 60টা আর্মস আছে, ঠিক আছে। জি। তাহলে বুঝতেই পারছেন কি অবস্থা। যদি এইখান থেকে আসি, দেখেন যদি যুদ্ধ হয় তাহলে আপনাকে কি আগে হচ্ছে আপনার কৌশলগত অবস্থা তো নির্ধারণ করতে হবে। আপনি যুক্তরাষ্ট্রে হামলা চালাবেন কোন দিক থেকে? এক পাশে আটলান্টিক মহাসাগর, আরেক পাশে হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরে যদি চীন থেকে যদি প্রশান্ত মহাসাগর পার হয়ে যুক্তরাষ্ট্রে হামলা চালায় পার হয়ে, তাহলে 10,000 কিলোমিটার পার হতে হবে চীনকে। এর মধ্যে কোনো ধরনের কোনো সাপোর্ট পাবে না চীন। কিন্তু হাওয়াই দ্বীপপুঞ্জে যুক্তরাষ্ট্রের যে বিশাল ঘাঁটি আছে, ওই ঘাঁটি থেকে চীনের যে বহর, এই বহরকে উড়াই দিবে, মানে থামাই দিল বা। এখন আসেন, এই তো প্রশান্ত মহাসাগর। আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর হচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো সব, হ্যাঁ। তারপরে কি নেটো দেশ। তাহলে কি হবে? নেটোভুক্ত দেশের রাডার ফাঁকি দিয়ে আপনি চলে আসবেন, এত সহজ? বাদ দিলাম যে নেটোর কথা, বাদই দিলাম হাওয়াই বেইজের কথাও বাদ দিলাম। কিন্তু আপনি দেখেন আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের ডিফেন্স ভাসাবে, হ্যাঁ, এটা কত বড় লজিস্টিক রিস্ক আপনি একবার চিন্তা করেছেন? কারণ এই দুই মহাসাগরের জলবায়ু এবং আবহাওয়া এমন ভয়ঙ্কর যে কখন কি হয় কেউ বলতে পারে না। সো এত বড় লজিস্টিক রিস্ক আসলে পৃথিবীর কোনো দেশ নেবেই না, ভয়ে নেবে না। তাহলে এটা গেল। এখন আপনি বলবেন কি? এখন আপনি বলবেন যে কেন কানাডা আছে? কানাডা তো নেটোর সদস্য। নেটোর আর্টিকেল 5 কি বলে? ওয়ান ফর অল, অল ফর ওয়ান। বুঝতেই পেরেছেন? কানাডা তাহলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, আর ওইদিকে আছে মেক্সিকো, মেক্সিকো মিত্র দেশ। তাহলে কি এই সম্ভাব্যতা শেষ? তাহলে বাকি থাকলো কি? ধরেন আপনি কোনোভাবে যুক্তরাষ্ট্রের পশ্চিম সীমান্তে আপনি পৌঁছে গেলেন, কোনোভাবে পৌঁছে গেলেন আলাস্কা হয়ে। আলাস্কা তো ঘাটে আছে, সমস্যা নাই তো, ওখানেও তো আপনাকে প্রতিরোধ করবে। তারপরেও তর্কের খাতিরে আমরা ধরে নিলাম আপনারা কি করলেন, পশ্চিম তীরে পৌঁছে গেলেন। তাহলে কি হবে? পশ্চিম তীরে আছে রকি পর্বতমালা। রকি পর্বতমালা হচ্ছে এর হচ্ছে 14,000 ফিট উপরে, হ্যাঁ। এইটা আপনাকে এই সারা বছর বরফাচ্ছন্ন থাকে, এই পর্বতমালা আপনাকে পার হয়ে তারপরে যে সবচেয়ে বড় ঝামেলাটাই পড়বেন, এরপরে হচ্ছে মরুভূমি। আর এই মরুভূমি কিন্তু সৌদি আরবের মরুভূমি বা ইরাক আফগানিস্তানের মরুভূমি না। এই মরুভূমিতে দিনের তাপমাত্রা থাকে +50 ডিগ্রি প্লাস। যখন রাতে আসে, রাতে একদম অটোমেটিকলি মাইনাসে নেমে আসে, এবং এখানে কোনো পানির ব্যবস্থা নাই। এরপরে তো আপনাকে আসতে হবে। এই প্রতিকূল পরিস্থিতি পার হয়ে আপনি দুই মহাসাগরের বৈরী পরিবেশ, রকি পর্বতমালার বৈরী পরিবেশ, মরুভূমির বৈরী পরিবেশ সব পার হয়ে আপনি যুক্তরাষ্ট্রে চলে আসবেন। এখন দেখেন যুক্তরাষ্ট্রের জিপিএস স্যাটেলাইট হচ্ছে 350টা প্লাস। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জায়গা যুক্তরাষ্ট্র হচ্ছে স্ক্যান করে ফেলতে পারে মুহূর্তের মধ্যে, স্যাটেলাইটের মাধ্যমে। আপনার সাগরের নিচ থেকে শুরু করে মহাকাশে কোথায় কি আছে সব স্ক্যান করে ফেলতে পারে। তাহলে আপনি আসবেন যুক্তরাষ্ট্রকে ফাঁকি দেওয়া তো চান্সই নাই, কারণ এই জায়গাটাতে আমরা পরে আসবো, মহাকাশ আর সাইবার যুদ্ধের জায়গাটায় পরে আসবো। খালি যদি আমরা সনাতন দিকগুলো দেখি তাহলে কি আছে যুক্তরাষ্ট্রের, আপনি দেখেন আকাশ শক্তিতে কি আছে, F-22 র্যাপটর আছে, তারপরে আছে F-35 লাইটনিং 2, হ্যাঁ। এইগুলা কি সবচেয়ে বিশ্বের সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার। এইগুলোর এইগুলো তো রাডারে ধরা পড়ে না, হ্যাঁ। নিঃশব্দে মনে করেন আপনি যখন আপনি দেখবেন যে আসতেছে ততক্ষণে আপনার ঘাঁটি শেষ। তারপরে আছে B2 স্পিল্টার, হ্যাঁ, B2 স্পিল্ট আছে, B-21 রেডার আছে। B-21 রেডার কিন্তু এখনো লঞ্চ করে নেই আনুষ্ঠানিকভাবে, ঠিক আছে। B2 স্পিল্ট তো কয়েকদিন আগে আমরা ইরানে দেখেছি, বাংকার বাস্টার 17 ঘন্টা টানা উড়ে এসে কি করলো, ধাপ করে একদম আপনার নির্ভুল আক্রমণ করে গেল। আর এই
B2 স্পিল্ড বা এই B21 রেডার কি করে, এইগুলো হচ্ছে পারমাণবিক অস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এরপরে আসেন ড্রোন প্রযুক্তি, ধারে কাছে কেউ নাই। রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইরান কিছু করেছে, আর কিছু করেছে তুরস্ক। এখন দেখেন কি ড্রোন প্রযুক্তি, MQ-9 রিপার জেটার এবং এরপরে হচ্ছে প্রিডেটর, দুইটাই হচ্ছে কি খুব ভয়ঙ্কর জিনিস, দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় যতটা, আর হাজার হাজার কিলোমিটার দূর থেকে স্ক্যান করে সব। তো এইগুলা কি অপ্রতিরোধ্য জিনিস, যুদ্ধে এইগুলা একদম আপনি কি বলবেন অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, ওষুধের নামই বললাম বলতে কি। এখন দেখেন এরপরে আরেকটা বের করছে AWACS, এটা তো গোয়েন্দা কাজে সম্ভব আরেক জিনিস, হ্যাঁ মানে ভয়ঙ্কর জিনিস, সেটা হচ্ছে কি এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এটা হচ্ছে উড়োজাহাজের মতো আকাশে গোয়েন্দা নজরদারি আর যুদ্ধক্ষেত্রে অনেকটা প্রাইভেট জেট বিমান না, তার মতো দেখতে। এর মধ্যে কি আছে দেখেন, এটা হচ্ছে আপনার শত্রু যে আপনার নেটওয়ার্ক আছে ওই নেটওয়ার্ককে জ্যাম করে দেয়, হ্যাক করে ফেলে, কি কি আছে ওখানে সব স্ক্যান করে নিয়ে আসবে। এই এখন তাহলে বুঝেন। এরপরে আসি নৌশক্তিতে, রাশিয়ার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নাই, চীনের আছে একটা না দুইটা আছে, দুইটা আছে, ভারতের আছে একটা, যুক্তরাষ্ট্রের আছে 11টা। প্রত্যেকটাতে ফাইটার প্লেন কয়টা থাকে, 70 থেকে 90টা। এবং এই 11টার সাথে খালি তো 11টা না, এরপরে এর সাথে যে রণতরীগুলোর সাথে যে আপনার থাকে যুদ্ধ জাহাজগুলো থাকে, এইগুলো হচ্ছে একটা ভাসমান ঘাটির মতো কাজ করে। এইগুলো তো সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এখন দেখেন আছে নিউক্লিয়ার সাবমেরিন, 70টার প্লাস সাবমেরিন আছে যুক্তরাষ্ট্রের। তারপরে কি আছে, এইগুলোর মধ্যে আছে অন্তত 14টা আছে যেগুলো হ্যাঁ ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করতে সক্ষম। এখন দেখেন অবস্থা, এক ব্যালিস্টিক মিসাইল আপনার টনের পর টন ওজন, এইগুলোর রেঞ্জ 13,000 কিলোমিটার, 14,000 কিলোমিটার। এই ব্যালিস্টিক মিসাইল নিয়ে বুকের মধ্যে নিয়ে সাগরের নিচে ডুবতে থাকে, সারা পৃথিবী ছড়ানো। আর কি আছে দেখেন, এজিস কমব্যাট সিস্টেম, এটা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটা জেট প্লেন। কি করে সে রাডার আর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে সে নিয়ন্ত্রণ করে, তার কাজই এইটা। আব্রামস ট্যাঙ্কের নাম তো শুনছেন, রাইট? M1 আব্রাম, পৃথিবীর সবচেয়ে সেরা ট্যাঙ্কগুলোর মধ্যে এই একটা, কিন্তু এই আব্রাম ট্যাঙ্ক। 3টা ট্যাঙ্ক যদি থাকে পৃথিবীর সেরা, এর মধ্যে আব্রামস ট্যাঙ্ক একটা। তারপরে কি আছে, তারপরে কিছু যুক্তরাষ্ট্রের কিছু ভেহিকেল আছে, হ্যাঁ এইগুলো খুব দ্রুত মোতায়েন করা যায়, ভারী অস্ত্র নিয়ে এগুলো মুভ করতে পারে। হ্যাঁ, আবার আছে কি দেখেন পেট্রিয়ট মিসাইল সিস্টেম, এটা তো একদম এখন তো এটা সবাই জানে, এটা সম্পর্কে ইউক্রেনের সুবাদে এই সম্পর্কে সবাই জানে, এইটা নিয়ে পুরো দুনিয়া জোড়া কামড়াকামড়ি। এছাড়া দেখেন যুক্তরাষ্ট্রে আছে 70,000-এর বেশি রোড নেটওয়ার্ক। মানে হচ্ছে কি, যুক্তরাষ্ট্রের যুদ্ধ হলে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত হ্যাঁ দ্রুত গতিতে সৈন্য, সামরিক যান সবকিছু স্থানান্তর করা যেতে পারে, মুভ করানো যায়। এইটা একটা। খাদ্য উৎপাদনে যুক্তরাষ্ট্র স্বয়ংসম্পূর্ণ, তার যে পরিমাণ খাদ্য উৎপাদন করা দরকার তার চেয়ে বেশি উৎপাদন করে। এছাড়া শিল্প উৎপাদনে যা কিছু দরকার সব কিছু যুক্তরাষ্ট্রের আছে, এমন কিছু বাদ নাই যে যুক্তরাষ্ট্রের উৎপাদনে নাই। এখন আপনি বলতে পারেন কিসের জন্য সৌদি আরব থেকে তেল নেই, সৌদি আরব থেকে তেল নেই, তার মানে কি যুক্তরাষ্ট্রের কি ওয়েল রিগ নাই? অনেক আছে, এবং সবগুলো এগুলোতে 7 দিনের নোটিশে যুক্তরাষ্ট্র তেল উৎপাদন করতে পারবে, ওই রকম ব্যবস্থা করে রেখেছে। সব টেক্সাসে পড়ে আছে, খালি টেক্সাস না, সব জায়গায়। এখন দেখেন ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করার জন্য প্রযুক্তি বসায় রাখছে যুক্তরাষ্ট্রের, এই মাথায় একটা ওই মাথায় একটা, বুঝছেন? এইবার যাও মারে দেখেন কেমন লাগে। আচ্ছা, এবার আপনি মহাকাশ ও সাইবার যুদ্ধ, এছাড়া আরেকটা প্রশ্ন আমি জুড়ে দিই যে পারমাণবিক ত্রয়ী এটা আসলে কি? আচ্ছা, তাহলে আমি সাইবার যুদ্ধে যাওয়ার আগে আপনার ত্রয়ীর অংশ পরে আবার ভুলে যেতে পারি। দেখেন যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা সেটা মূলত 3 ভাগে বিভক্ত। এই যে 3টা ভাগ, এই 3টা ভাগকেই বলা হয় কি পারমাণবিক ত্রয়ী বা নিউক্লিয়ার ট্রায়াড। এখন তাহলে কি, একটা হচ্ছে ICBM স্থলাভিষিক্ত
আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, রাইট। নাম শুনলে অবাক হবেন, মিনিটম্যান 3। মিনিটম্যান 3। রেঞ্জ কত? 13,000 কিলোমিটার। ও, কতগুলো আছে যুক্তরাষ্ট্রের কাছে? 400। 400। ঠিক আছে, এখন দেখেন এইগুলা একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। যে এইসব জিনিস নিয়ে তো যুক্তরাষ্ট্র অ্যাডভান্স লেভেলের টেকনোলজি প্রয়োগ করে এবং রিসার্চ করে। এছাড়া কি ভবিষ্যতের যে যুদ্ধ সেইটা কেমন সেটা কিন্তু যুক্তরাষ্ট্র ক্লিয়ার করে ফেলেছে। 2019 সালে যুক্তরাষ্ট্র তৈরি করেছে সাইবার ফোর্স, যেগুলো আমরা হলিউডের এই স্পেস ফোর্স হচ্ছে কি মহাকাশে সামরিক আধিপত্য প্রতিষ্ঠা করে। হ্যাঁ। তাহলে প্রধান সক্ষমতা কোথায় যুক্তরাষ্ট্রের? এখানে প্রধান সক্ষমতা জেমিং এবং প্রতিরোধ ব্যবস্থায়। এটা কিন্তু আমরা কিছুটা সম্প্রতি দেখেছি। হ্যাঁ। তাহলে আসি কি কি জিনিস, সেগুলো কি? গ্লোলার, যে মার্কিন নৌবাহিনীর যে বিশেষ জেট, আপনাকে যেটা বলেছিলাম, এটা কি করে শত্রুর রাডার যোগাযোগ ব্যবস্থা এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পর্যন্ত অকার্যকর করে দিতে পারে। এখন দেখেন কি অবস্থা। তারপরে আছে কম্পাসকল। কম্পাসকল কি? এটা বিমান বাহিনীর বিশেষ বিমান। এইটা ধরেন আপনার আকাশ দিয়ে উপরে গেল, দেখা গেল যে আপনার কমান্ড কন্ট্রোল লিঙ্ক যা আছে সব তছনছ করে হয়ে গেল, স্যাটেলাইট কমিউনিকেশন শেষ, এমনকি ড্রোন নেটওয়ার্ক জ্যাম হয়ে গেছে, এমন জিনিস। তারপরে আসেন কি ড্রোন সাইবার ইলেকট্রনিক সংমিশ্রণ। সেটা কি রকম হয়? এটাকে বলে সোয়ার্ম ড্রোনস, মানে ছোট ছোট যে ছোট ছোট ড্রোনস। এইগুলো হচ্ছে কি নিজে যেমন একটা হচ্ছে বোমার মতো, আর দ্বিতীয়ত হচ্ছে কি এইগুলো যে দিক দিয়ে যাবে এই দিক থেকে সব জ্যামারের মতো আর কি, শত্রুর সেন্সর, আক্রমণ, যোগাযোগ এগুলো সব জ্যাম করে দেয়। তাহলে দেখেন এই যে এটা তো এতক্ষণ মহাকাশ এবং সাইবার যুদ্ধের যে প্রস্তুতি সেইটা হিসাবে বলছিলাম। এখন স্যাটেলাইট এবং মহাকাশ ভিত্তিক ইলেকট্রনিক যুদ্ধটা আসলে কি হবে? আসলে কি হবে এই জিনিসগুলো তো সবই থাকছে। জিপিএস স্পুফিং, জিপিএস স্পুফিংয়ে তাহলে কি হবে? ডিরেক্টেড এনার্জি ওয়েপন যেগুলো, এইগুলো হচ্ছে সুরক্ষা দিবে কি? জিপিএস স্পুফিং। তাহলে হ্যাঁ, আর কি হবে? হাই পাওয়ার্ড মাইক্রোওয়েভ ওয়েপন তৈরি করবে, যেগুলো হচ্ছে কি শত্রু ড্রোন, মিসাইল, ইলেকট্রনিক সার্কিট টার্কিট পুরায়া ওই ডিভাইসগুলোকে মাঝ আকাশে অকার্যকর করে দেওয়া। হয়তো একদিকে লক্ষ্যবস্তু ছিল, লক্ষ্যভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে যাবে। প্রযুক্তি, পারমাণবিক শক্তি, এই দেশে দেশে ঘাঁটি, এইগুলোই কিন্তু যুক্তরাষ্ট্রকে যুদ্ধে অজেয় করে তুলেছে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে কি যুক্তরাষ্ট্রকে রাজনৈতিক যুদ্ধে হারানো অসম্ভব। কিছু ক্ষেত্রে দেখেন অসম যুদ্ধের ফাঁদ বলে একটা শব্দ থাকে, সেটা কি আপনার? সেইটা আমরা ভিয়েতনামে দেখেছি, সেটা আমরা আফগানিস্তানে দেখেছি। হ্যাঁ, যেটা হচ্ছে যে দেশের মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায়, যখন গেরিলা হয়ে যায়, তখন আসলে জঙ্গলে তো আর যায় যুক্তরাষ্ট্র প্রযুক্তি কাজে লাগাতে পারবে না। কোনো দেশই পারবে না, রাশিয়া তো আফগানিস্তান কেউ পারবে না, এটা প্রমাণিত। ধন্যবাদ দাদা, এটা একটা আমি মনে হয় যে আপনার যে ফাইন্যান্সগুলো ছিল এবং দর্শকরা সেটা বুঝতে পেরেছে। এটা নিয়ে আরো বিস্তর আলাপ আলোচনা করতো, কিন্তু এমনিতে আমাদের এপিসোড বড় হয়ে গেছে। এটা নিয়ে আমরা আরও পাঠ করব নিশ্চয়ই, কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র আরও অনেক অনেক ধরনের অস্ত্র রয়েছে, সামরিক সরঞ্জাম রয়েছে, যা এখনও প্রকাশ হয়নি। কিছু কিছু প্রকাশ হচ্ছে, ওইগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরেকটি এপিসোড করব। তো সুপ্রিয় দর্শক, ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বলে আমরা কৃতজ্ঞ। আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের এখানে যদি আপনারা কিছু জানতে চান কমেন্টে লিখুন, আমরা চেষ্টা করবো সে বিষয়ে আলাপ করার জন্য। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।